বাংলাদেশে যদি ধর্ষণ কমাইতে হয় তাহলে বাংলাদেশে সবার আগে ইসলামকে ব্যান করতে হবে। এটা দিয়ে শুরু করার কারণ আছে। শুধুমাত্র ইসলাম ব্যান করলে হবে এরকম না। বাংলাদেশে মিসোজিনি স্প্রেড করা প্রত্যেকটা এলিমেন্টই ব্যান করতে হবে এবং এই ব্যান করার তালিকাতে সবার উপরে ইসলাম। ব্যাপারটা এরকম যে ইসলামকে যদি আপনি ব্যান করতে না পারেন, বাকি মিসোজিনি এলিমেন্ট গুলা ব্যান করে লাভ হবে না, কারণ ইসলাম তাদের জামিনদাতা হিসাবে চলে আসবে। আপনাদেরকে রিসেন্ট উদাহরণটাই যদি বলি, যে এই যে একটা মানুষ ইফটিজিং করছে, হ্যারাসও করছে এবং রীতিমতো ইন্টিমিডেট করছে একটা মানুষকে। আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, ধরেন আপনি একটা ছেলেই, আপনাকে কেউ একজন সামনে থামায় বললো কি, এই তো ফেসবুক কিন্তু দেখছি আমি, এইটা নিয়ে কথা লিখছস, থাবড়া একদম গাল লাল করে ফেলাম। এটাকে বলা হয় ইন্টিমিডেট করা, হ্যারাস করা। এটার জন্য আরেকজনকে যদি আপনি এভাবে কথা বলেন তাহলে আপনাকে গ্রেফতার করাটা আইনে থাকে। এই জিনিসটাই, সিমিলার জিনিসটাই যখন একটা মেয়ের সাথে করা হয় তার নারী পরিচয় নিয়ে, তখন এই ক্রাইমটার উপর একটা এক্সট্রা লেয়ার যুক্ত করা হয়, যেহেতু নারীরা অলরেডি সেকেন্ড ক্লাস সিটিজেন বাংলাদেশে। তো আপনি যদি এই কালচারটাকে বন্ধ করতে না পারেন তাহলে আপনি বাক স্বাধীনতা পাবেন না। যদি রাস্তাঘাটে আপনাকে যে কেউ ধরে এই কথা বলে তাহলে তো আপনি আর কথা বলতে পারেন না। এরকম ভাবে একই সাথে যদি অন্য কোনো কারণে, ধরা যাক মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, মেয়েরা রাস্তার বাইরে বেরোচ্ছে, তখন যেটা একটা প্রচুর প্রাচীন সমস্যা, আপনি খেয়াল করে দেখবেন যে মেয়েটাকে সারাটা রাস্তা এভাবে দেখতে থাকে, ফলো করতে থাকে। রিক্সাওয়ালা মামা, ঝালমুড়িওয়ালা, চায়ের দোকানে বসে থাকা লোকজন মাথা ঘুরতে থাকে, মেয়েটা হাঁটতেছে ওদের মাথায় এভাবে ঘুরতেছে। এটা আপনি দেখছেন না? আমি কিন্তু দেখছি। আমার একটা ইচ্ছা ছিল কি, যে আমার তৎকালীন গার্লফ্রেন্ডকে মডেল বানিয়ে হলো আমি যেটা করতে চাইছিলাম, যে 4-5টা খুবই জুম ক্যামেরা দাঁড় করা রাখতাম বিভিন্ন অ্যাঙ্গেলে, তারপর ওকে জাস্ট হাঁটাইতাম ঢাকার একটা র্যান্ডম রাস্তাতে, এবং ঢাকার 15টা পয়েন্টে এভাবে হাঁটাতাম। এরপরে আমরা ভাবে শুট করতাম, দেখতাম যে আমরা শুট করতাম কি, যে একটা ক্যামেরাতে থাকতো মেয়েটা, যে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, আর বাকি ক্যামেরাগুলোতে থাকতো আশেপাশের লোকজন। এবং ওই ভিডিওটা এডিট করে পরে আবার যে প্রতিটা লোকের মুখে জুম করে করে দেখানো হতো, যে মেয়েটা যে হাঁটতেছে ওই পিওভি থেকে দেখাতাম, এবং বাকিদের মুখের অংশগুলো কিন্তু অন্যান্য ক্যামেরায় ধরা হচ্ছে ক্লোজ ভাবে, তো ওদের চেহারাও দেখাইতাম। তো ওরা মনে করে কি কেউ দেখতে পায় না। বাংলাদেশে এই ঘটনাটা যে ঘটতেছে তার কারণটা কি? ইসলাম কি এর কারণ? আমি মনে করি না যে ইসলাম এটার কারণ, কিন্তু ইসলামকে ব্যান করার কথা কেন বলতেছি, আমাকে তো ডিফেন্ড করতে হবে আমার বক্তব্য। ধরেন যে বাংলাদেশের লোকজন প্রথম থেকে আমি মনে করি যে এরা মিসোজিনিস্ট, এরা মেয়েদেরকে ভাবে মানে মনে মনে মেয়েদেরকে সেক্স করে, মেয়েদের সাথে তারা হাঁটতে দেখলো রাস্তাঘাটে, এই জন্য কিন্তু তারা এসব কথাবার্তা বলে। মেয়েরা কিন্তু ওদের কাছে মানে একটা সেক্স অবজেক্ট। কারণটা কি? মেয়েদের হঠাৎ করে সেক্স অবজেক্টে পরিণত হয়ে যাওয়ার পেছনে কি শুধু বাংলাদেশের ভূমি বা এখানকার মানুষজন এত খারাপ কেন? অন্য কোথাও তো দেখি না যে রাস্তায় মেয়ে হাঁটতে হলে এরকম। এটার কারণ হচ্ছে ইসলাম। ইসলাম বাংলাদেশে কিছু মরাল গ্রাউন্ড সেট করছে, যেটা আগে ছিল না। আগে বাংলাদেশে বা এই জনভূমিতে মেয়েরা কে কার সাথে থাকতেছে, কিভাবে প্রেম করতেছে না করতেছে, এগুলো নিয়ে একটু বাঁকা চোখ দেখা হইতো, কিন্তু এই ধরনের জিনিস ছিল না যেখানে আপনার মানে নৈতিকতার একটা ব্যারিয়ার দেওয়া, যে আপনি সেক্স করতে পারবেন না বিয়ের আগে, এইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, প্রেম করা হারাম, এসব কথাবার্তা ছড়ে থাকে। এই যে শিবির কেন জঙ্গি? শিবির তো জঙ্গিদের মতন কাজ করছেই। 14 ফেব্রুয়ারির সময় যে প্রেম বিরোধী কথাবার্তা লিখছে, তো মানুষ প্রেম না করলে, তার যদি গার্লফ্রেন্ড না থাকে, বয়ফ্রেন্ড না থাকে, তাহলে সে কি করবে? তার তো একটা অবদমিত যৌন আকাঙ্ক্ষা আছে। তো ওই জিনিসটার খুবই খারাপ একটা আউটবার্স্ট হয় যখন এটা একটা অলরেডি পিতৃতান্ত্রিক সোসাইটি, তখন ওটার জন্য নারীরা ভয়ানক ভাবে অত্যাচারের শিকার হয়। এটা কার জন্য হচ্ছে? ইসলামের জন্য হচ্ছে। এবং এখানে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে মিসোজিনিস্ট যে কোনো এলিমেন্ট যদি আপনি সবগুলো এলিমেন্ট যদি সরাইতে না পারেন, তাহলে মেয়েদেরকে ধর্ষণ করা হবে। ধর্ষণের যে হার এত বেশি, ধর্ষণের সাথে পোশাকের যে সম্পর্ক না, এগুলো রিসার্চে প্রমাণিত সম্পর্ক আছে পুরুষতান্ত্রিক মনোভাবের, যেখানে মানুষ মনে করে যে পুরুষত্ব একটা পাওয়ার প্র্যাকটিস, অর্থাৎ কাউকে ঘৃণা করলে তাকে রেপ করে ফেলা হচ্ছে ওই ঘৃণার উপশমের একটা ঘটনা। এরকমটা যারা রেপিস্ট তাদের মনস্তত্ত্ব হবে কাজ করে। এবং আপনি যখন একটা জনগোষ্ঠীর মধ্যে মিসোজিনি চালু রাখবেন, তখন রেপিস্টদেরকে আশকারা দেওয়া হয়। এই প্রসঙ্গে আমার একটা লেখা ছিল, অনেক পুরাতন লেখা, খুঁজে বের করতে হবে, কিন্তু মানে যেহেতু আইডি গায়েব করে দিছে, ওই লেখায় আমি বলছিলাম যে জঙ্গিবাদ কখন একটা দেশে কাজ করতে পারে? মৌন সমর্থকের দ্বারা। অর্থাৎ 5 জন জঙ্গি আছে, কিন্তু 5-6 জন ওই জঙ্গিটা যদি একটা বোমা ফাটাই দেয়, 5-6 জন ওর বিরুদ্ধে কথা বলবে না, কারণ সে তো ইসলামের সৈনিক, এবং বাকি 5-6 জন মনে করে তারাও ইসলামের অনুসারী। যখন এরকম সিচুয়েশন থাকে তখন একটা ক্রাইম ঘটতে পারে। এই ধরনের ক্রাইম গুলো ঘটে এই কারণে। এগুলো কিন্তু আপনার চুরি ডাকাতির ক্রাইম না, যে আমার টাকা নাই দেখে চুরি করতেছি, এগুলো হচ্ছে মরাল ক্রাইম। মরাল ক্রাইম গুলো ঘটে যখন 5-6 জনের মৌন সমর্থন থাকে, তখন 5 জন জঙ্গি অ্যাক্টিভ হইতে পারে।
অর্থাৎ যদি একটা জনগোষ্ঠীর মধ্যে 5-6 জন চায় যে মন্দির ভেঙে দিব, কিন্তু পারে না, কারণ ওরা তো ভালো মানুষ, যে মানুষটা ভালো, যে মানুষটা মানে ভালো বলে বলতে চাচ্ছে যে ভায়োলেন্ট না, সে আসলে ভায়োলেন্ট হতে পারে না। আপনি দেখেন না, মানুষকে থাপ্পড় মারা কিন্তু কঠিন একটা কাজ, মানুষকে শারীরিক ভাবে নির্যাতন করা একটা কঠিন কাজ, এটা সবাই করতে পারে না। তো বেশিরভাগ মানুষই পারে না, কিন্তু তারা মনে মনে ভাবে যদি আমি পারতাম তাহলে দিতাম মায়ের একটা, বা ভাঙতাম আমি ওই দেবদেবী, এসব ভাবে যারা। তখন ওই এলাকায় যদি 50টা জঙ্গি থাকে, তাহলে 50 জনের মধ্যে 50 জনই এনাবল হইতে পারে, কারণ সে জানে যে সে যদি একটা জিনিস ভেঙে ফেলে তাহলে 5-6 জন তাকে সাপোর্ট দিবে। ধর্ষণের ব্যাপারটাও এরকম, যে কোনো ধরনের নারীর প্রতি সহিংসতা তখন কাজ করে যখন ওই এলাকাতে ধর্ষক ধরনের 50টা আছে, সবাই তার ধর্ষক হইতে পারবে না। আমি অনেক মানুষ আছে যারা ধর্ষণ হচ্ছে এটাকে চুপচাপ বসে থাকে, প্রতিবাদ করে না, কিন্তু ও ধর্ষণ করতে পারবে না, ওকে আপনি ছেড়ে দেন, একটা খুবই মানে অসাধারণ একটা মেয়ের সাথে ওকে বন্দি করে দেন এক ঘরের মধ্যে, দেখবেন যে ওই মেয়েকে ধর্ষণ করতে পারতেছে না, কিন্তু ফেসবুকে সে লিখতেছে যে ধর্ষকের পক্ষে লিখছে, হ্যারাজারের পক্ষে লিখছে, কিন্তু ওর ওই ধর্ষণ করার গাটস নাই। কিন্তু সমস্যাটা কোথায়, যে ওরকম লোক যদি থাকে দেশে অনেকগুলা, তাহলে ওই 50টা ধর্ষকের 50টাই অ্যাক্টিভেট হবে। এখন যদি আমি বাংলাদেশে ইসলাম ব্যান করি, তাহলে কি ধর্ষকের সংখ্যা কমে যাবে? না। যদি বাংলাদেশে আমি ইসলাম ব্যান করি, তাহলে কি জঙ্গির সংখ্যা কমে যাবে? না। কিন্তু অ্যাক্টিভ জঙ্গির সংখ্যা কমবে এবং অ্যাক্টিভ ধর্ষকের সংখ্যা কমবে। অর্থাৎ আগে যদি 50 জন ধর্ষণটা করে ফেলতো, তারা যদি ক্রাইম পর্যন্ত যাইতে পারতো, এখন তাদের মধ্যে হয়তো 3 জন যাইতে পারবে, কারণ বাকিরা মানে খুবই স্ট্যাবলিশড হয়েছে যে ইসলামের কথা বলে কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এবং ইসলামটা হচ্ছে মিসোজিনি অথবা নারীর প্রতি সহিংসতা ডিফেন্ড করার সবচেয়ে শক্তিশালী ওয়েপন, কারণ ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস মানুষের নাই। সমস্যার গোড়ায় কুঠারাঘাত করার কথা আমি এই জন্য বলছি, যে যতক্ষণ পর্যন্ত না আপনি মিসোজিনির সমস্ত এলিমেন্ট, তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে ইসলাম বাংলাদেশে। যদি আমি একটা মেয়েকে বলি যে একটা মেয়ে ধরেন যে একটা বিকিনি পরে বের হয়েছে, হ্যাঁ, ওর পুরো শরীরে উন্মুক্ত, শুধুমাত্র বুকে আর কোমরে ছোট 2টা কাপড় আছে, এখন তাকে যদি আপনি খারাপ কথা বলেন, এটা করেন ওটা করেন, তাহলে কি করবে? বাঙালি কালচারে দোহাই দিবে। ট্রাস্ট মি, বাংলাদেশি কালচারের মধ্যে জামা কাপড় নিয়ে সমস্যা কখনোই ছিল না। এই যে আমাদের পূর্বপুরুষদের যেটা শাড়ি পরার, যেটা শাড়ি আর কি আমাদের পোশাক, শাড়ির নিচে ব্লাউজ পরার কোনো চল ছিল না তো। সবারই স্তনের আকৃতি, স্তন দেখা যায় তো অনেকটুকুই, সেখানে কখনোই কোনো পুরুষের প্রবলেম হয় নাই, কারণ সংস্কৃতির জন্য প্রবলেমটা হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে ইসলামের জন্য। যখন ইসলাম বলছে যে তাকানো যাবে না, পর্দা করতে হবে, তখন মানুষজন এইসব জিনিসপাতি নিয়ে আরো বেশি ফ্যান্টাসি করতে পারে, আরো বেশি পাওয়ার প্র্যাকটিসের জায়গা পায়। ইসলাম তো বলছে, আমি তো বলিনি, সার্জিসের মতন আর কি, আমি বলিনি জনগণ বলছে, এরকম আর কি। আমি তো বলিনি, আল্লাহ বলছে, আল্লাহর কথা প্রচার করে কেমন অপরাধ? এইটা বলার যে জায়গাটা পায় একজন নিপীড়ক, সেই জায়গাটা হচ্ছে ইসলাম তাকে দেয়। তার মানে সে একটা খারাপ কাজ করতেছে, আবার ইসলাম তাকে এনেবল করতেছে ওটাকে ডিফেন্ড করার জন্য। এই যে একটা কাজ করলো, একটা মেয়েকে ধরে বলে বুকে ওড়না দিতে হবে, এইটা যদি মনে করেন, কল্পনা করেন বাংলাদেশে ইসলাম নাই, এইটা কোনোভাবে জাস্টিফাই করতে পারতো না। এটা পারতেছে কেন? কারণ ইসলাম তাকে অ্যালাউ করে যে মেয়েদেরকে এটা বলতে। এবং ইসলাম যদি আপনি জেনে থাকেন, আপনি আলেমদের কাছে যান, আপনি সব মানে হাফেজদের কাছে গেলে লাভ নাই, হাফেজরা অতটা আইন কানুন ব্যাখ্যা করতে হবে না, আলেমদের কাছে যে জিজ্ঞাসা করেন। ইসলামে আপনি রাস্তাঘাটে মানুষকে ইফটিজ করলেন, হ্যারাস করলেন, এটা কোনো শাস্তি ইসলামে নাই। ইসলাম পুরুষদেরকে অ্যালাউ করে যে রাস্তায় যদি দেখেন যে কোনো মেয়ের পোশাক আপনার পছন্দ হয় না, যদি মনে করেন যে এই পোশাক হচ্ছে মানে ইসলামের পর্দার বিধান লঙ্ঘন করতেছে, আপনি যে কোনো সময় যে ওই মেয়েকে কিছু একটা বলতে পারবেন। শুধু অ্যালাউ না, এনকারেজ করে। এটার জন্য আপনাকে ইসলামী কোনো কোর্ট কখনো কোনো শাস্তি দিবে না, হ্যারাজারের শাস্তি ইসলামে নাই। এবং যারা তাকে আনতে গেছে তারা খেলাফতবাদী, খেলাফতে তো ইসলামের লই হচ্ছে একমাত্র ল, সুতরাং হ্যারাসমেন্ট করার পরও তাকে শাহবাগ থানা থেকে নিয়ে আসছে, কোরআন ধরাইছে, মালা পরাইছে। তো কোরআনে তো এগুলো লেখা আছে, আপনারা কোরআনের অবমাননার কথা কেন বলেন? কোরআনটা খুলে পড়েছেন কখনো? পড়লে দেখবেন কোরআনে এগুলাই বৈধতা দেওয়া হয়েছে। কোরআনে মেয়েদের কোনো অধিকার নেই, মেয়েরা সেকেন্ড ক্লাস সিটিজেন, মেয়েরা কি জামা পড়বে না পড়বে, মেয়ে যে বের হয়েছে ওকে যে ওখানে মানে আরো কিছু যদি করতো, তাও ইসলাম ওটা অ্যালাউ করে। ইসলাম মিসোজিনিকে ফুয়েল করে। নারী দিবসে যদি কোনো কিছু নিয়ে কথা বলতে হয়, তাহলে ইসলাম হচ্ছে প্রথম প্রবলেম। যতদিন ইসলাম আছে, এবং আপনি বলতে পারেন ধর্ষণের সাথে সম্পর্ক কি জামা কাপড় ঠিক করতে বলার সাথে, এই যে এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের মানুষ যখন থাকে, তখন ধর্ষক এনএবলড হয়, মানে সে ধর্ষণটা করবে কি করবে না সেটা তার কোনো যদি দ্বিধা থাকতো, যে তাদের যদি মনের মধ্যে ভয় থাকতো যে আমাকে দেশের মানুষ এবং দেশের আইন আমাকে কিন্তু চোদা দিবে, একটা ক্রাইম তো ক্রিমিনালের তো ঠেকানোর একটা উপায় হচ্ছে ফিয়ার মঙ্গার করা, ক্রিমিনালকে ভয় পাইতে হবে, আমি এটা করলে আমার জীবন শেষ। এখন যখন দেশে যদি এরকম থাকে, ইসলাম থাকে, যতক্ষণ দেশে ইসলাম আছে তখন ধর্ষণটাকে
ঠেকানো কোনোভাবে সম্ভব না। আমি বাড়ি বাড়ি যে পুলিশ বসাবেন, এই যে একটা মেয়ে মরে যাচ্ছে আজকে, তার বাসার মধ্যে তার নিজেরই আত্মীয় স্বজনের লোকজন এই কাজ করছে, বাড়ি বাড়ি তো পুলিশ বসানো সম্ভব না। এবং আত্মীয় স্বজনের মধ্যেই বেশিরভাগ ধর্ষণগুলো হয়, পরিচিত লোকজনের দিয়ে ধর্ষণ হয়। প্রতিটা পরিচিত মানুষের পাশে একটা করে পুলিশ রাখা কি সম্ভব? সম্ভব হচ্ছে, সরকারের দায়িত্ব হচ্ছে যে নারীর প্রতি সহিংস যে কোনো মতবাদকে কঠোর হস্তে দমন করা। এবং ইসলাম এরকম একটা মতবাদ, বাংলাদেশে কোনো ইসলাম পালনের অধিকার থাকা উচিত না, সেটা প্রকাশ্যে কোনো ইসলাম পালনের অধিকার থাকা উচিত না। মনে মনে আপনি যদি বলেন খেলাফত খেলাফত করেন, মনে মনে করেন, প্রতিদিন বাসার মধ্যে বসে বসে খেলাফত খেলাফত জপেন, বাসায় বসে বসে কোরআন পড়েন, বাসায় বসে বসে নামাজ পড়েন, কোনো ধরনের ধর্মীয় গ্যাদারিং করতে দেওয়া একটা বিশাল প্রবলেম বাংলাদেশের মধ্যে। কারণ বাংলাদেশের ধর্মীয় গ্যাদারিংটা হচ্ছে ইসলাম রিলেটেড গ্যাদারিং। ধর্মের স্বাধীনতা দিতে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে মসজিদ গোলা বানাইছি কোটি কোটি। মসজিদ এত দরকার আছে আপনার মনে হয়? কোন সময় দেখছেন যে জুম্মার নামাজে একটা মানুষ মসজিদে জায়গা পাচ্ছে না, পুরো এলাকা ঘুরে? এরকমটা হয়েছে কখনো? হয় নাই। মসজিদ যতগুলা বানানো হয়েছে এগুলোর মধ্যে কোনো কন্ট্রোল নাই। লোকজন আসে জুম্মার নামাজের সময় কি কি বালছাল বকে, অনেকে আছে জঙ্গিবাদী কথাবার্তা বলে, প্রচার করে, এবং এগুলা সবই এলিমেন্ট। নারীকে যে এই রকম একটা জায়গাতে আমরা নিয়ে আসছি তার কারণ হচ্ছে ইসলাম। বাংলাদেশে প্রকাশ্যে ধর্ম পালন নিষিদ্ধ করা উচিত। প্রকাশ্যে কেউ ধর্ম পালন করতে পারবে না, সেটা যে ধর্মে হোক না কেন। ধর্মীয় সম্প্রীতির নামটাম এগুলোর জন্য আমরা যেটা করতেছি, আমরা একটা বড় প্রবলেম ফেস করতেছি। বাংলাদেশে শুধুমাত্র এবং শুধুমাত্র মসজিদের মধ্যে বা ধর্মীয় উপাসনালয়ের মধ্যে আপনি ধর্ম পালন করতে পারবেন। আপনি রাস্তাঘাটে এসে ধর্মীয় সমাবেশ করতে পারবেন না, রাস্তাতে কাউকে এসে ইসলামের পক্ষে দাওয়াত দিতে পারবেন না। এই জিনিসগুলোকে স্ট্রিক্টলি ব্যান করা দরকার। অলরেডি ব্যান্ড আছে, রাস্তাঘাটে সে হিন্দুরা কি দাওয়াত দিতে পারে? পারে না তো, কে পারে? ইসলাম। সো আমার মনে হয় যে বাংলাদেশি সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে ইসলামকে পাবলিক স্ফিয়ার থেকে ব্যান করা। ধর্মের স্বাধীনতা থাকবে শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় এবং প্রতিষ্ঠানের ভেতরে এবং আপনার বাসার ভেতরে। কখনো কোনো পাবলিক প্লেসে, পাবলিক প্লেস মানে যেখানে আপনার পাশাপাশি বাংলাদেশের যে কোনো নাগরিক থাকতে পারে, সে তো ইসলাম ধর্মের অনুসারী হবে তার কোনো গ্যারান্টি নেই, তাই না? এ কারণে এটা খুবই ফেয়ার একটা ডিল যে বাংলাদেশে কোনো পাবলিক প্লেসে কোনো ধর্ম নিয়ে কথা বলা যাবে না। কোনো জায়গাতে বলা যাবে না যে অমুক ধর্মের পক্ষে কথা বলতেছে, অথবা একটা ইসলামী সমাবেশ নিয়ে আসবে, অথবা একটা ধর্ম ভিত্তিক আলোচনা করবে, ওয়াজ মাহফিল যেটা, এগুলো কোথাও করতে দেওয়া উচিত না। এগুলাকে প্রথমে ব্যান করা উচিত। বাংলাদেশের পাবলিক প্লেসে ইসলাম ব্যান করা উচিত। এবং আমি আসলে বলতে চাচ্ছি যে কোনো রিলিজিয়াস আলোচনায় ব্যান করা উচিত। কিন্তু আপনি জানেন রিলিজিয়াস আলোচনা কারা করে? একটাই তো আছে। এটা যদি করতে না পারেন, আমি আজকে নারী দিবস, এজন্য আমি সমস্যার গোড়ায় হাত দিচ্ছি, এটা যদি করতে না পারেন, ইসলাম যদি ব্যান করতে না পারেন, বাংলাদেশে ধর্ষণ কমবে না, নারীর প্রতি সহিংসতা কমবে না। এবং মিসোজিনির সবচেয়ে বড় প্রমোটার হচ্ছে ইসলাম। আপনি আমাকে ডিনাই করতে পারবেন? আমার কথা শুনে হয়তো রাগ হচ্ছে যে আমার ধর্ম কেন এরকম বলছে। আপনি আমাকে আপনি যুক্তি দেন, বোঝানোর চেষ্টা করেন যে আর কোন জিনিসটা, বাংলাদেশের কোন জিনিসটা মেয়েদেরকে প্রতিনিয়ত ছোট করার কথা বলে। এখানে বোরখা পরার কথা বলতেছে, ওইখানে হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, দুধু দেখা যাচ্ছে, এসব নিয়ে কথা বলতেছে। মেয়েদের শরীর নিয়ে, মেয়েদের চলাফেরা কতটুকু হবে না হবে, মেয়েরা কি কথা বলবে না বলবে, মেয়েরা সিগারেট খাবে কি খাবে না, এগুলো নিয়ে যে পরিমাণ কথা দেখতেছেন, এগুলো উৎস কি? মূল্যবোধ নাকি ইসলাম? ইসলামকে ব্যান করতে না পারলে বাংলাদেশে ধর্ষণ কমানো সম্ভব না, ইফটিজিং কমানো সম্ভব না, হ্যারাসমেন্ট কমানো সম্ভব না। যেদিন থেকে ইসলাম ব্যান করে দিবেন সেদিন ইফটিজারের, ধর্ষকের ওই অস্ত্রটা থাকবে না যে আমি তো শুধুমাত্র শালীনতার কথাই বলেছিলাম, ধর্ম আমাদেরকে শেখায়। এবং একদল টুপি দাড়িওয়ালা লোকজন শাহবাগ থানা ঘেরাও করতে যাবে না। কেন গেছে? ইসলাম প্রোটেক্ট করে দেখেই গেছে। আপনি বলতে পারেন যে এরা কি প্রতিনিধিত্ব করে? অবশ্যই করে। আপনি ইসলাম বুঝেন না। আইএস ইসলামের প্রতিনিধিত্ব করে, বাকিরা বুঝে না ইসলাম। বাকিরা শুধু যে ইসলাম সহজ করবো, ইসলাম আরাম করবো। ইসলাম আরামের জিনিসই না, ইসলাম একটা জঙ্গিবাদী মতবাদ। কোরআন শরীফ পড়ে এবং তফসির পড়ে বলছি, আমি নাস্তিকদের বই পড়ি নাই, নাস্তিকদের লেখাও আমি পড়ি নাই। কোরআন শরীফ পড়েন, বোঝার চেষ্টা করেন যে যতদিন ইসলাম থাকবে বাংলাদেশে নারীর কোনো অধিকার নাই, স্বাধীনতা নাই। এটা আমাদের মেনে নিতে হবে। আমি খুবই দুঃখিত নারী দিবসের শুভেচ্ছা জানাতে পারছি না, কারণ বাংলাদেশের নারীরা আসলে ভালো নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে ইসলাম ব্যান করতে না পারবো আমরা, ওরা ভালো থাকবে না। আমি বরঞ্চ একজন পুরুষ হিসেবে বাংলাদেশের সকল নারীদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা আপনাদেরকে একটা দেশ দিতে পারিনি। ভালো থাকবেন, আজকের মতন বিদায়।